নমস্কার বন্ধুরা, ভূত বাংলা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, রিসেন্টলি আমি সৌকর্য ঘোষালের ডিরেক্ট করা নতুন হরর কমেডি মুভি ভূতপরি সিনেমায় দেখে এসেছি এবং আমার দেখার শোতে এই মুভির অডিয়েন্স ছিল গুনে গুনে 10 জন মতো, মানে সিনেমা হল প্রায় ফাঁকাই ছিল। এবং আজকের ভিডিওতে আমি এই ভূতপরি মুভিরই প্রথম হাফের সম্পূর্ণ স্টোরি আপনাদের বিস্তারিতভাবে জানাবো এবং চ্যানেলের নেক্সট ভিডিওতে বাকি হাফের স্টোরি সম্বন্ধে জানাবো। অর্থাৎ এই মুভির এক্সপ্লেনেশনটি আমি দুটো পার্টে আনতে চলেছি, আর আপনারা মুভির সেকেন্ড হাফের এক্সপ্লেনেশনটি দেখতে চাইলে আজকের এই ভিডিওটিতে ভরে ভরে লাইক, শেয়ার ও কমেন্ট করে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে, কারণ আপনাদের মধ্যে 90% অডিয়েন্স সমস্ত ভিডিও দেখা সত্ত্বেও এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তাই আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এই চ্যানেলে ভিডিওস বানানোর জন্য আরো মোটিভেট হব। আর প্লিজ আপনারা ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করে কিছু কমেন্টও করে যাবেন, যাতে ভিডিওর রিচটাও একটু বেশি হয়। আজকের ভিডিওতে আমি 5000 ভিউ, 50টি লাইক ও 50টি কমেন্টের এম রাখলাম, আর এই এম আপনারা কমপ্লিট করে দিলেই আমি ভিডিওর সেকেন্ড পার্টও চ্যানেলে আপলোড দিয়ে দেব। তাহলে আসুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের সূর্য নামের একটি বাচ্চা ছেলেকে দেখানো হয়, যে বেশ কিছুদিন ধরে প্রায় রাত্রেবেলা স্লিপ ওয়াক করে ভায়োলিনে খুব মধুর একটি সুর বাজাতে বাজাতে বাড়ি থেকে বাইরে চলে যেত। এবং এই ব্যাপারটা আরো বিপজ্জনক হয়ে ওঠে যখন সূর্য এক রাতে ঘুমের মধ্যেই বাড়ির ছাদের একদম ধারে গিয়ে ভায়োলিন বাজাতে থাকে এবং তার মা শিলালিপি ঠিক সময় সেখানে এসে পৌঁছে কোনো বিপদ ঘটার আগে সূর্যকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার জন্য চিন্তায় পড়ে সূর্যর মা বাবা তাদের চেনা একজন সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করে, যে তাদের বলে যে স্লিপ ওয়াকিং তো একদম নর্মাল একটা ব্যাপার, আর সূর্য কোনো সময় ভায়োলিন বাজানো না শিখলেও সে একসময় বাঁশি বাজানো শিখত এবং এখন সে একদম দারুণ বাঁশি বাজায়। তাই মিউজিকের সাথে কোনোভাবে কানেক্টেড থাকার কারণেই সে সাবকনসিয়াসলি ঘুমের মধ্যে ভায়োলিন বাজানোটাও নিজের আয়ত্তে করে নিয়েছে। কিন্তু সেদিন রাতে শিলালিপি সূর্যকে ঘরের ভেতর হাওয়ার সাথে কথা বলতে দেখে সূর্য হ্যালুসিনেশন করতে শুরু করেছে মনে করে সেটা ডক্টরকে জানাতে ডক্টর তাদের কোনো মনোরম জায়গায় গিয়ে কয়েকদিন ঘুরে আসার সাজেশন দেয়। এই সাজেশনকে ফলো করেই শিলালিপি অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে সূর্যকে তার প্রপিতামহ মানে গ্রেট গ্র্যান্ডফাদার সাধক কালো ঠাকুরের বাড়িতে ঘোরাতে নিয়ে যায়, যেটা কলকাতা শহর থেকে দূরে একটা সুন্দর খোলামেলা গ্রামাঞ্চলে ছিল। এবং এখানে আসার পর সূর্য যখন একসময় গ্রামে ঘুরতে ঘুরতে একটি জিলিপির দোকানে গিয়ে পৌঁছায়, সে দোকানদারের কাছ থেকে এই গ্রামের খুবই কুখ্যাত ভুতুড়ে একটি বাড়ি দুর্গা বাড়ির বিষয়ে জানতে পেরে যায়, যেটা আসলে সেই একই বাড়ি ছিল যেখানে ভূত চতুর্দশী ফিল্মে সব ঘটনাগুলো ঘটেছিল এবং যেখানে ভূতের ভয় মুভিতেও একটি গল্প এই বাড়িতেই ঘটেছিল। মানে বলা যেতে পারে যে এটাই বাংলা সিনেমার একটা প্রধান ভুতুড়ে বাড়ি। সেদিন সন্ধ্যায় সূর্য এই বাড়ির চাকর বানোয়ারি কাকার কাছ থেকে দুর্গাবাড়ির বিষয়ে জানতে চাইলে বানোয়ারি কাকা তাকে বলে যে ওই বাড়িতে খুব সুন্দর দেখতে একটি মেয়ের প্রেতাত্মা বসবাস করে, যার সারা শরীর সবসময় গয়নায় ঢাকা থাকে। কিন্তু সেই মেয়েটির প্রেতাত্মা খুবই হিংস্র হওয়ায় আজ অব্দি মানুষেরা ওই বাড়ির কাছাকাছিও যেতে ভয় পায়। পরদিন সকালে উঠে শিলালিপি নিজের একটি সোনার কানের দুল কোথাও খুঁজে না পাওয়ায় তার ও সূর্যর বাবার সন্দেহ বানোয়ারি কাকার উপর গিয়ে পড়ে। কিন্তু সূর্য ঠিকই জানতো যে বানোয়ারি কাকা এরকম কাজ করতেই পারে না। কিছুক্ষণ পর বাড়িতে কিছু বহুরূপীর দল দান চাইতে আসায় সূর্য যেন কেমন একটা সম্মোহিত হয়ে তাদের সাথেই ঘুরতে ঘুরতে বাড়ি থেকে অনেক দূরে চলে যায়। এবং কিছুক্ষণ পরেই আবার একটি মাইকের আওয়াজ শুনে সূর্য নিজের সেন্সে ফিরতে সে দেখে যে সে গ্রামের এমন একটা জায়গায় চলে এসেছিল যেখানে সে আশেপাশে কোনো কিছুই চিনত না, আর ইতিমধ্যেই গ্রামে বিকালও নেমে এসেছিল। এই দেখে সূর্য নিজের বাড়ির রাস্তা খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর চলে আসতে সে একটি বিশাল পরিত্যক্ত বাড়ি খুঁজে পায় এবং এখানকার মনোরম পরিবেশ দেখে সূর্য নিজের বাঁশিতে একটা মধুর সুর বাজাতে শুরু করলে হঠাৎ সে তার থেকে কিছুটা দূরেই সারা শরীর গয়নায় ভরা লাল শাড়ি পরা একটি মহিলাকে বসে থাকতে দেখতে পায়, যে এতক্ষণ সূর্যর বাজানো বাঁশির সুরটি শুনছিল। এবং সে যখন লক্ষ্য করে যে সূর্য বাঁশি বাজানো ছেড়ে এখন তার দিকেই সন্দেহ ভরা চোখে তাকিয়ে আছে, তৎক্ষণাৎ হঠাৎ সে সূর্যর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে সূর্য কোনো ভূত কিনা, কারণ শুধু ভূতেরা ছাড়া আজ পর্যন্ত তাকে কেউ দেখতে পায়নি এবং সে নিজেও একটা ভূত যাকে সাধারণ মানুষেরা দেখতে পায় না। আর শুধু তাই নয়, বনলতা এখানে নিজে ভূত হওয়া সত্ত্বেও সে সূর্যকে টাচ করতেও পারছিল, যেটা তার জন্য খুবই বিস্ময়জনক একটা ব্যাপার ছিল।
বনলতা মানে সেই মহিলা ভূতের কথাবার্তা শুনে সূর্য বুঝতেই পেরে যায় যে আসলে এই বাড়িটাই সেই দুর্গা বাড়ি এবং বনলতাই সেই গয়না পরে থাকা ভূত। কিন্তু সূর্য এইসব গয়নাকে বনলতার চুরি করে আনা গয়না ভেবে তাকে তার মায়ের সেই সোনার কানের দুল চুরি হওয়ার বিষয়ে জিজ্ঞাসা করতে বনলতার সম্মানে আঘাত হওয়ায় সে সূর্যকে এখানে আর না আসার ধমকি দিয়ে হাওয়ার মধ্যে ভ্যানিশ হয়ে যায়। এই ধমকি শোনার পর সূর্য দুর্গাবাড়ি থেকে বেরিয়ে আবার বাড়ির রাস্তায় রওনা দিতে হঠাৎ সে জঙ্গলের মাঝে সুড়ঙ্গর মতো একটি গর্ত খুঁজে পায় এবং কিউরিওসিটিতে সে গর্তের ভেতরে ঢুকতে তার সাথে এই সুড়ঙ্গের ভেতরেই বসবাস করা মাখন নামক একজন চোরের দেখা হয়, যে পেশায় একজন চোর হলেও তার স্বভাব খুব ভালো ছিল। মানে সে ফ্রেন্ডলি চোর ছিল, যে চোরদের বংশের মান রেখে চুরি করে বেড়াতো আর ডিরেক্টলি কারোর ক্ষতি করতো না। মাখন এখানে নিজের বংশের ভাও বাড়ানোর জন্য সূর্যকে বলে যে এই সুড়ঙ্গটি শিরা উপশিরার মতো পুরো গ্রামে ছড়িয়ে আছে, যেখান থেকে সে গ্রামের সব জিনিসপত্র চুরি করে আনে এবং এই সুড়ঙ্গ তৈরি করার মহান কাজটি করেছে মাখনের নিজের চোর দাদু। মাখনের এইসব কথা শুনে সূর্য বুঝেই যায় যে তার মায়ের কানের দুল আর কেউ নয়, মাখনই চুরি করেছে, যার জন্য সে মাখনের কাছ থেকে তার মায়ের দুলটি ফেরত নিয়ে মাখনের দেখিয়ে দেওয়া সুড়ঙ্গটির দ্বারাই আবার বাড়ি ফিরে যায়। পরদিন সকালে সূর্য কানের দুলটি বাড়ির বাথরুমে রেখে ইনডাইরেক্ট ভাবে তার মাকে দুলটি খুঁজে পাইয়ে দিতে তার মা বানোয়ারিকে সন্দেহ করেছিল বলে তাকে সরি বলতে চায় এবং এই দেখে সূর্যও ঠিক করে নেয় যে সেও বনলতার ভূতকে সরি বলবে, কারণ সেও বনলতার ওপর চুরি করার সন্দেহ করেছিল। এই কারণে কিছুক্ষণ পর সূর্য মাখনের সাথে বাড়ির ভিতরকার একটি সুড়ঙ্গ থেকে দুর্গাবাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় মাখন সূর্যকে এই সুড়ঙ্গের ইতিহাস শোনাতে শুরু করে, যেখান থেকে আমরা জানতে পারি যে এই গ্রামে হাজার হাজার বছর আগে সতীদাহ প্রথা চলার দরুন গ্রামে সতীদের অতৃপ্ত আত্মাদের আনাগোনা শুরু হতে একজন সাধু চোরেদের সাহায্য নিয়ে এই সুড়ঙ্গগুলো তৈরি করিয়েছিল এবং এই সব সুড়ঙ্গের মধ্যে এমন একটা জায়গা আছে যেখানে সাধুরা ওই সতীদের আত্মাদের মন্ত্র বলে ঘুম পাড়িয়ে বন্ধ করে দিয়েছিল, যেটাকে এখনো গ্রামের হৃৎপিণ্ড হিসাবে জানা হয়। এরপর সাধুরা সেই ঘুম পাড়ানোর মন্ত্রটি একটি পুঁথিতে লিখে সেটাকে মাটির তলায় চাপা দিয়ে দেয়, কিন্তু মাখনের দাদু মাটির তলার থেকে সুড়ঙ্গ বানিয়ে সেই পুঁথিটি চুরি করে এনে ঘুম পাড়ানোর মন্ত্রটি নিজের একটি খাতায় তুলে নিয়ে পুঁথিটি আবার সেটার জায়গাতেই রেখে আসে। কিন্তু এই মন্ত্রকে সে কোনো রকম কাজে ব্যবহার করতে পারেনি, কারণ সেটার ভাষাই কেউ বুঝতে পারেনি এবং কিছু বছর পরে গিয়ে সাধক কালো ঠাকুর মানে সূর্যর গ্রেট গ্র্যান্ডফাদার ওই মাটির তলায় চাপা দেওয়া পুঁথিটির ওপরেই নিজের মন্দির নির্মাণ করে। এই সমস্ত কিছু শোনার পর সূর্য দুর্গাবাড়িতে গিয়ে পৌঁছাতে সে বনলতাকে সরি বলে দেয় আগের দিন তার উপর সন্দেহ করার জন্য এবং বনলতা এতক্ষণে বুঝেই গেছিল যে সূর্য সাধক কালো ঠাকুরের কোনো বংশধর হবে, কারণ আজ পর্যন্ত শুধু কালো ঠাকুর ও তার সব থেকে ছোট শিষ্য নড়ু ছাড়া বনলতার ভূতকে কেউ দেখতে পায়নি এবং কালো ঠাকুরের কিছু সাধন ক্ষমতা তার বংশধর মানে সূর্যের মধ্যেও নিশ্চয়ই আছে, যার জন্য সে বনলতাকে দেখতে ও স্পর্শ করতে পারছে। সূর্য এখানে বনলতাকে কালো ঠাকুরের নাম বলতে শুনে তাকে জিজ্ঞাসা করে যে সে আসলে কতদিন আগে মরে ভূত হয়েছিল এবং এখান থেকেই আমরা বনলতার বেঁচে থাকার সময়কার কিছু কথা জানতে পারি। আসলে খুব ছোটবেলাতেই বনলতার বিয়ে হয়ে যাওয়ায় যৌবন আস্তে আস্তে বনলতার স্বামী মারা গিয়ে সে বিধবা হয়ে গেছিল, যার পর সে তার বাপের বাড়ি ফিরে এসে আবার সাধারণ একটা জীবন কাটানো শুরু করেছিল। কিন্তু বাড়ি ফিরে আসার কয়েকদিন পর থেকেই বনলতার রাতের ঘুম কমে যেতে শুরু করে, কারণ রোজ গভীর রাতে সে দুর্গাবাড়ির দিক থেকে কিছু বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পেত। বনলতার বাবা নিতাই এই ব্যাপারে জানতে পেরে শীঘ্রই সাধক কালো ঠাকুরের সাথে এই বিষয়ে কথা বলতে সে তাকে বলে যে বনলতার নিশ্চয়ই একটি সন্তান নেওয়ার ইচ্ছা হয়েছে, তাই নিতাই যেন বনলতাকে যে কোনো ভাবে আবার একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কালো ঠাকুরের এই আদেশ শুনে নিতাই নিজের জমি জায়গা বিক্রি করে বনলতাকে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলে, কিন্তু বনলতা এইসব ব্যাপারে জানতে পেরে তার বাবাকে একদমই না করে দিয়ে সেদিন রাতেই বাড়ি ছেড়ে চলে যায়। বাড়ি থেকে বেরিয়ে বনলতা মধ্যরাতে সোজা সেই দুর্গাবাড়িতে গিয়ে পৌঁছায় রোজ রাতে বাচ্চাদের কান্না কোথা থেকে আসে খুঁজে বার করার জন্য। কিন্তু এখানে আসতে বনলতা দেখে যে এই বাড়ির কোর্টইয়ার্ডে কেউ একটা কবর খুঁড়ে রেখেছিল, যার পাশেই পড়েছিল একটা মৃত বাচ্চার শরীর। এই করুণ দৃশ্য দেখে বনলতা একদমই চমকে ওঠে, যার সাথে সাথেই পেছন থেকে কেউ বনলতার মাথায় জোরে একটা আঘাত করতে সে জ্ঞানহারা হয়ে মাটিতে পড়ে যায়।
পরদিন সকালে বনলতার জ্ঞান ফিরতে সে নিজেকে দুর্গাবাড়ির কোর্টইয়ার্ডে পড়ে থাকতে খুঁজে পায় এবং এর পরের মুহূর্তেই এই কোর্টইয়ার্ডের একটি কুয়োর ওপরে সে 3টি বাচ্চার ছায়াকে বসে থাকতে দেখে, যাদের কান্নার আওয়াজ শুনে বনলতা দৌড়ে এই বাড়ি থেকে পালিয়ে যায়। পালাতে পালাতে বনলতা গ্রামের কাছে এসে পৌঁছাতে সে একটি নদীর ধারে কিছু মানুষদের জড়ো হয়ে কিছু করতে দেখে সেখানে কি হচ্ছে দেখার জন্য চলে যায়। কিন্তু এখানে এসে বনলতা যা দেখে সেটা দেখে সে একদম বিস্মিত হয়ে যায়, কারণ এই নদীর ধারেই অন্তিম সংস্কার করা হচ্ছিল বনলতা ও বনলতার বাবা নিতাই এর মৃতদেহকে। বনলতা এসব দেখে একদম কনফিউজ হয়ে সেখানে উপস্থিত থাকা সাধক কালো ঠাকুরের সাথে কথা বলতে চায়, কিন্তু কালো ঠাকুর একটি মন্ত্র পড়ে তাকে এই জায়গার থেকে অন্য কোথাও পাঠিয়ে দেয় এবং এই মুহূর্তে বনলতাকে শুধু কালো ঠাকুর ও তার সব থেকে ছোট শিষ্য নড়ু ছাড়া আর কেউই দেখতে কিংবা শুনতে পাচ্ছিল না। নিজের মারা যাওয়া ও ভূত হওয়ার বিষয়ে বুঝতে পেরে গিয়ে বনলতার আত্মা হার মেনে কালো ঠাকুরের সেই মন্দিরের কাছে এসে উপস্থিত হয় এবং এখানে আসতে সে দেখে যে তার বাবা মানে নিতাইয়ের আত্মাও এখানেই বসে তার প্রিয় ভায়োলিনে খুবই মধুর একটা গান বাজাচ্ছিল, যার সুরটি শুনতে শুনতেই বনলতা তার বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু এই ঘুম থেকে ওঠার পর বনলতা আবার নিজেকে দুর্গাবাড়িতেই খুঁজে পায় এবং এরপর থেকে আজ অব্দি কোনোদিন বনলতার ঘুমই আসেনি। কিছুদিন এই বাড়িতে একা থেকেও মানুষদের স্পর্শ না করতে পেরে বনলতা খুব দুঃখ পেতে শুরু করে, যার জন্য সে বুঝতে পেরে যায় যে এই বাড়িতে থাকা বাচ্চাদের আত্মারা সবসময় কাঁদতো কেন। এবং এরপর একদিন সেই বাচ্চাদের ছায়া আবার বনলতার সামনে এসে প্রকট হতে বনলতা তাদের স্পর্শ করতেই তারা হাওয়ায় মিলিয়ে যায়। মানে এই বাচ্চাদের আত্মারা শুধু কাউকে স্পর্শ না করতে পারায় কষ্ট পেয়ে কাঁদত এবং বনলতা তাদের স্পর্শ করতেই তারা এখান থেকে মুক্তি পেয়ে যায়। বনলতার গল্প শুনতে শুনতে গ্রামে বিকেল নেমে পড়ায় সেদিনের মতো সূর্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং এখানেই সেই জিলিপিওয়ালা সূর্যকে এই বিকালে দুর্গাবাড়ির দিক থেকে ফেরত আসতে দেখে কালো ঠাকুরের সব থেকে ছোট শিষ্য নড়ুকে এই বিষয়ে জানিয়ে দেয় যে এখন বুড়ো হয়ে গিয়ে প্রায় বিছানা সজ্জা ছিল এবং জিলিপিওয়ালার কাছ থেকে এই বিষয়ে জানতে পেরে নড়ু বুঝে যায় যে বনলতা সূর্যকে মেরে ফেলবে। তো বন্ধুরা, এই ছিল ভূতপরি মুভির প্রথম হাফের সম্পূর্ণ স্টোরি। আর আপনারা যদি এই মুভির বাকি স্টোরিটা যত তাড়াতাড়ি সম্ভব দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটিতে 5000 ভিউ, 50টি লাইক ও 50টি কমেন্টের এম তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন, কারণ এই গোল আপনারা কমপ্লিট করে দেওয়ার পরেই আমি এই এক্সপ্লেনেশনের পার্ট 2 চ্যানেলে আপলোড দেব। তাই ভিডিওটিকে ভরে ভরে লাইক, কমেন্ট ও শেয়ার করুন ও চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে ভূতপরি এক্সপ্লেনেশন পার্ট 2 আপলোডের নোটিফিকেশন আপনি সব থেকে আগে পেয়ে যেতে পারেন, যেখানে আমি মুভির বাকি স্টোরিটা কভার করে আপনাদের মুভিটির ব্যাপারে একটা ছোট রিভিউ জানাবো। তাহলে আজকের মতো এটুকুই, দেখা হবে ভূতপরি এক্সপ্লেনেশন পার্ট 2 এর সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।